ইন্টারভিউ বোর্ডে গেলে ঢোকার পরে তোমাকে দু একটা কোশ্চেন, প্রথমে নাম পরিচয় জিজ্ঞাসা করলো, তারপরে তোমার বাড়ি, তারপরে তোমার সাবজেক্ট, এগুলো জিজ্ঞাসা করার পরে তারপরে তোমাকে বলবে ক্লাস 1টা একটু পড়ে দেখাও তো। বা এমনও বলতে পারে, বলতে কি ক্লাস 1-এর বইটার নাম কি? তো স্যার ক্লাস 1-এর একটাই বই আছে, বইটার নাম কি? আমার বই। ভেরি গুড। তো আমার বই, এবার বলে তো তাহলে আমার বইটাকে একটু পড়াও। এবার তোমাদের তো প্রাইমারি সাবজেক্ট বলে কিছু আলাদা নেই, তোমাকে বলবে তুমি কি নিয়ে গ্রাজুয়েশন কমপ্লিট করেছো। যারা মনে করে যে না স্যার আমি আমার গ্রাজুয়েশনটাকে গোপন করব, লুকিয়ে রাখবো, তো ঠিক আছে, তাহলে তোমরা গ্রাজুয়েশন সম্বন্ধে বলে যাও যে গ্রাজুয়েশন কবে করেছো, কি জন্য করেছো, কোন একদম টোটাল ও থেকে বিচ্যুত হয়ে যাও। অনেক সময় কি বলে তো কি, ওরা যদি মনে করে যে তুমি সত্যি করেছো, তাহলে তোমার মধ্যে থেকে বিভিন্ন কোশ্চেন দিয়ে বের করে নিতে পারে, বাট বি কেয়ারফুল। আচ্ছা, এরপরে তোমার যেটা থাকবে দ্বিতীয় যে আলোচনা, সেটা চেয়ে তোমাকে বলবে যদি তোমার ইতিহাস, অথবা দেখা যাচ্ছে তুমি সায়েন্স স্টুডেন্ট হও, অথবা তুমি বাংলায়, অথবা তোমার তখন বলবে যে একটা কাজ করো, তাহলে তুমি ক্লাস 3-র বাংলাটা পড়িয়ে শোনো, আমাদের একটু পড়িয়ে দেখাও। অথবা বলে যে তাহলে একটা কাজ করো, তো তুমি একটা ব্যাকরণ দেখাও, তুমি বাচ্চাদের একটা ম্যাথমেটিক্স করে দেখাও। তো তুমি তোমার মতো করে প্রতিটি সাবজেক্ট, বিশেষ করে প্রাইমারি নিয়ে এখন কথা হচ্ছে, প্রতিটি সাবজেক্টের উপর কিন্তু তোমরা তোমাদের একদম পাট্টিকা সহ, অনেক সময় দেখা তো তুমি তো ক্লাস করতে, তোমার পাট্টিকা কোথায়? এই যে স্যার পাট্টিকা, কারণ তোমরা এগুলো শিখেছো বিএডে ডিএডে যে পাট্টিকা রেডি রাখতে হবে। যদিও বাস্তব জীবনে এটা কতটা কাজে লাগে আমার জানা নেই, তোমাদের ক্লাস করার ক্ষেত্রে এটা ঠিক, তোমরা খুব সুন্দর করছো। প্রিয় স্টুডেন্ট সকলে ভালো আছো, আমিও ভালো আছি, এইগুলো বলার মধ্যে হাসি খুশি ভাব আছে, অত্যন্ত খুবই ভালো জিনিস, প্রত্যেকের ক্লাসে খুব ভালো লাগছে, এটা ঠিক। তবে দুটো জিনিস মাথায় রাখতে হবে, সেটা স্যারকে দুরকম কথা বলবে। স্যার আমি কি এটাকে ক্লাসরুম মনে করতে পারি? স্যার আপনাদেরকে স্টুডেন্ট ভাবতে পারি? তো আজকে আমাদের আলোচনার বিষয় স্টার্ট। প্রথমে তুমি উঠলে ওটার সময় তুমি ওটার সঙ্গে সঙ্গে মুভমেন্টটা কিন্তু মাথায় রাখবে। আমি দেখো আমার হাতের দিকে লক্ষ্য রাখবে। আশা করি তোমরা সবাই ভালো আছো। এই যে ভালো আছো মানে তোমরা সবাই, আমিও ভালো আছি, কি আমার দিকে দেখাতে হবে, আমিও ভালো আছি, এসে নিচে থাকতে আমিও ভালো আছি। আজকে আমরা এই যে বিষয়, এবার বিষয়ের মধ্যে যাবে। আমরা তো জীবনে অনেক বই পড়ি, কিন্তু আজকে আমরা আলোচনা করব বাটারফ্লাই নিয়ে। দেখেছো বাটারফ্লাই উঠছে তো, আজকে আমরা আলোচনা করব বাটারফ্লাই। তোমাদের ইংরেজি বইটার নাম কি? বাটারফ্লাই। তখন তুমি বাটারফ্লাইতে গেলে আফটার দ্যাট তোমার মধ্যে অর্থাৎ বডি মুভমেন্ট, এটা নাটকের মুহূর্ত রাখতে হবে। আজকে কত তারিখ? যখনই তুমি তারিখটা লিখলে, তারিখ লেখার সঙ্গে সঙ্গে আজকে তারিখ হচ্ছে দিয়ে তুমি এবার তারিখটা লিখলে, ঠিক আছে? তারিখ লেখার সময় কিন্তু তুমি কথা বলবে, তারিখ লেখার সময় কিন্তু তুমি কথা বলবে। যারা মনে হচ্ছে না হাইটে ছোট, অত উপরে গিয়ে লেখার কোনো দরকার নেই, তুমি তোমার রেঞ্জের মধ্যে পাবে সেটা লেখ, তো ঠিক আছে। আচ্ছা, তারিখ আমি কিন্তু চাইলে এখানে লিখতে পারতাম, দরকার কি আছে, আমি আমার রেঞ্জের মধ্যে লিখবো। আচ্ছা, আমরা সবাই কোন ক্লাসে পড়ি? ইয়েস, ভেরি গুড। দেখেছো, ভেরি গুড এর মধ্যেও কিন্তু একটা মোটিভেশন থাকবে। ভেরি গুড। আমরা শ্রেণী হচ্ছে যাহা ক্লাস তাহাই শ্রেণী। আমরা কোন ক্লাসে পড়ি? ক্লাস 3। এই বলার পরে আমরা এবার তোমার বিষয়বস্তু তোমাদের প্রচুর আছে, লক্ষ লক্ষ বিষয়বস্তু, আমার অত কিছু মাথায় নেই, কিন্তু প্রথম যেটা কাজ সেটা হচ্ছে তুমি কি পড়াতে চাইছো? বাংলা কি করতে? তুমি কি পড়াতে চাইছো? সংখ্যা। ভেরি গুড, সংখ্যা। ভেরি গুড। তো সংখ্যা যদি করে, সংখ্যার প্রথম কাজ কি হবে বলো তো দেখি? আমি তোমাদের একটা জিনিস বলতে, প্রত্যেকে চাইছি প্রত্যেকে এই একটা বল দিয়ে শুরু করো। তাহলে আমি একটা সংখ্যা লিখি। এই দেখো একটা সংখ্যা। স্যার ওটা সংখ্যা নয়। শোনো, এই দেখেছো, এটাই পৃথিবী, এটাই সংখ্যা, এটাই কিন্তু আমাদের সবকিছু। পৃথিবীর সবচাইতে বড় যে সংখ্যাটা দিয়েছে সেটা ভারতবর্ষ, 0। তারপরে তুমি এক এক করে, যেহেতু তোমরা প্রাইমারি, অবশ্যই 1 লেখার সময় 1, 2 লেখার সঙ্গে 2, 3-এর মতো 3, এগুলো লিখবে। সংখ্যা তত্ত্ব, এই সংখ্যা তত্ত্ব লেখার ক্ষেত্রে তোমরা যারা সংখ্যা করাবে তারা অবশ্যই কিন্তু কিছু দেশলাই কাঠি, অথবা কিছু মার্বেল বল, অথবা কিছু ছোট টুকরো, তো সংখ্যা তত্ত্ব করার ক্ষেত্রে তুমি দেখলে অবশ্যই সেই টুকরোগুলো রাখো।
দেখো আমি তোমাদের আজকে আলোচনা করছি কটা কার্ড, দুটো, আরো নিলাম দুটো, দুটো দুটো কটা হলো, চারটে। তাহলে আমরা বুঝে গেলাম যোগ কাকে বলে, তাই নাকি? এই যে জায়গাটা তোমাকে কিন্তু রেডি রাখতে হবে, এবং এই যে বলার সময় যোগ কাকে বলে বাচ্চাদের মধ্যে হাসি হাসি ভাব নিয়ে এগুলো করবে। আর এই যে দেখো, ধরো এরা তিনজন বোর্ডে রয়েছে, আমি বললাম স্যার ম্যাম আমি এটাকে ক্লাসরুম মনে করতে পারি, তাহলে তোমাদের উদ্দেশ্যে যেটা বলছিলাম, ওনাদের উদ্দেশ্যে খুব বেশি তুমি বলতে যাও না, যখন তুমি বলবো ওনাদের দিকে তাকানোর দরকার নেই, তাকাবে তুমি তখন অন্যদিকে, কিন্তু ক্লাস কন্ট্যাক্ট টু কন্ট্যাক্ট, আই কন্ট্যাক্ট হয়েছে, সেটা না হলে কিন্তু তোমার এটা এক্সপ্রেশনটা হবে না। অনেকে ক্লাস করার সময় উপর দিকে তাকাচ্ছে, নিচের দিকে তাকাচ্ছে, সেইটা মাথায় রাখো। আর এটা ঠিক যে প্রথমে তুমি দু একটা কথা বলার পরে কিন্তু ওটা বলবে ঠিক আছে, কিন্তু সকাল থেকে কন্টিনিউয়াস শুনছে। বেশ, ক্লাস সম্বন্ধে এইবার প্রত্যেকের ক্লাস রেডি রাখবে। আমরা চাইবো বাংলা কি আমরা চাষ করি আনন্দে, ভেরি গুড। তো চাষ করি আনন্দে প্রথম কথা হচ্ছে মাথায় রাখতে হবে যে কবিতাটা কিন্তু তোমাদের মুখস্থ করে যেতে হবে, এবং এই চাষ করি আনন্দে এই বলার একটা অ্যাটিটিউড কিন্তু রাখতে হবে, বডির একটি পোস্টারটা এমন রাখতে হবে যেটা আমি চাষ করি আনন্দে, সেই জায়গাটা কিন্তু রাখতে হবে। তুমি কিসের উপর করবে? ওখানে, এখানে নয়। এখনো ঠিক হয়নি, 12 বছর টিকলে গেলে। এ তুমি কিসে? আরে বাবা ওনাদের চয়েস তো, 80% কে বলছে একটা ক্লাস করে দেখাও, তুমি 80-র মধ্যে না 20-র মধ্যে যাবা? তাহলে তুমি কি রেডি করেছো? শূন্যের ধারণা, ভেরি গুড, অর্থাৎ দারুণ জিনিস। প্রথমে একটা গোল লাগবে, ঠিক আছে, তারপরে কিছু কথা বলবে। আচ্ছা তুমি আস্তে আস্তে দেখো, এই যে গ্লাসের মধ্যে কিছু আছে, স্যার কিছু নেই, না এর মধ্যে আছে, এটাই হচ্ছে শূন্য, কিছু নাই মানে শূন্য। এই যখন কাজে লাগে তাই আমরা শূন্যকে বলি কি? সহযোগী সংখ্যা। 1 শূন্য দিলে 10, আর একটা দিলে 100, আর একটা দিলে, যখনই 1 থাকে না তখন সবই শূন্য, অর্থাৎ তুমি যখন নাই কিছু নাই। এরপরের দিন সই করার সময় লিখবে যে আমি এইটা করাবো, আমি এটা করবো। তাহলে আমি শঙ্করবাবু বসে থেকে ওখানে কিছু নতুন কথা দেওয়া যায় কিনা, অথবা তোমাদের যা দিলাম তার থেকে তোমরা অনেক ভালো কিছু তৈরি করলে, তা ঠিক আছে। হ্যাঁ, তাহলে আলাদা লিস্টে কিছুর উপর ক্লাস করবে, তার উপর কিছু ইম্পোজ করা যায় কিনা সেটা আমি চেষ্টা করব। এখন আমি তোমাদেরকে চলে যাব, কে কি পড়াশোনা করেছো আর কে পড়াশোনা করোনি, পড়াশোনাটা ধরার জন্য আমি এসেছি। প্রথম আমি বসুন্ধরা সম্মেলন সম্বন্ধে কোশ্চেন জিজ্ঞাসা করব, যে পারবে সবগুলো সেই হাত তুলবে। বলো 1972 সালে প্রথম বসুন্ধরা সম্মেলন শুরু হয়েছিল। যাকে তোমাদের তো প্রাইমারি, আর এই প্রাইমারিতে মাথায় রাখবে যে এখানে টেটটা পাস করেছো, তার মধ্যে কিন্তু 30 কি পরিবেশও ছিল। আর এই পরিবেশ সংক্রান্ত কি কোশ্চেন হতে পারে তার আগে জিজ্ঞাসা করছি, দেখি পড়াশোনা করেছে কিনা। বসুন্ধরা সম্মেলন হয়েছিল 1972 সালে প্রথম স্টকহোমে, তারপরে কন্টিনিউয়াসলি পরপর চলছে এবং 22-এও হয়েছে। এই পরপর বসুন্ধরা সম্মেলনগুলি কোথায় কোথায় হয়েছে এটা কে বলতে পারবে? স্যার প্রথম বসুন্ধরা সম্মেলন হয়েছিল 1972 সালে সুইডেনের স্টকহোমে, দ্বিতীয়টা হয়েছিল 1982 সালে কেনিয়ার নাইরোবিতে, তৃতীয়টা হয়েছিল 1992 সালে, ওটা হয়েছিল ব্রাজিলের রিও ডি জেনিরোতে, তারপর 2002 সালে হয়েছিল দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ, এবং 2012 সালে হয়েছিল পুনরায় ব্রাজিলের রিও ডি জেনিরোতে, এবং 2022 সালে হয়েছে সুইডেনের রাজধানী স্টকহোম। ভেরি গুড, এটা হাততালি ওটা চাই নাকি? দেখো কন্টিনিউয়াসলি বসুন্ধরা সম্মেলন হয়েছে এই বসুন্ধরাকে রক্ষা করার জন্য, কিন্তু যারা করছে তারাই 12টা বাজাচ্ছে। এর পরবর্তী কোশ্চেন আমি চলে যাব, বিদ্যালয়ের পরিবেশ রক্ষার্থে তুমি একজন শিক্ষক বা শিক্ষিকা হিসাবে কি করবে? কে উত্তর দেবে? বিদ্যালয়ের পরিবেশ রক্ষার্থে তুমি একজন শিক্ষক বা শিক্ষিকা হিসাবে কি কাজ করবে? কে বলবে? ভেরি গুড, বলো 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 বলো। স্যার বিদ্যালয়ে পরিবেশের উপর ছাত্রছাত্রীদের আমি বৃক্ষরোপণ কর্মসূচি করাতে পারি। বৃক্ষরোপণ করবে, ভেরি গুড। আর কেউ কিছু? এনিবডি এলস? আচ্ছা বলো। হ্যাঁ স্যার, বিদ্যালয়ে পরিবেশ সচেতনতা যাতে গড়ে তোলা হয়, প্রথমত আমি বাচ্চাদের পরিবেশ বিষয়ে ধারণা দেব, এরপরে আমি তাদের বৃক্ষরোপণ কর্মসূচি বা তারা যে জিনিসপত্রগুলো খাচ্ছে, কিছু বিস্কিটের প্যাকেট বা চিপসের প্যাকেট, সেগুলো যাতে একটা নির্দিষ্ট জায়গায় ফেলে, অথবা বর্জ্য ব্যবস্থাপনা সম্বন্ধে তাদের জানাবো। এছাড়াও চারপাশটা যাতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে সে বিষয়েও জানাবো স্যার। বাহ,
খুব সুন্দর বলেছে, 3-4টে পয়েন্ট। প্রথম কথা স্যার বৃক্ষরোপণের উপর জোর দেবো। আর এই 5ই জুন পরিবেশ রক্ষার্থে বিভিন্ন রকমের র্যালি আমরা বের করব, শুধু তো স্টুডেন্ট নয়, যাতে আমরা সমাজকেও করতে পারি। আর স্বাস্থ্য রক্ষার ক্ষেত্রে একটা বড় ব্যাপার, আমরা মিড ডে মিল খাওয়ার আগে হাত দেওয়া থেকে শুরু করে চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। এবং আমাদের এই সভ্যতার সবচেয়ে বড় সমস্যার বিষয় সেটা হচ্ছে বিভিন্ন রকমের কি প্লাস্টিক। এই প্লাস্টিক যত্র ব্যবহার করে ফেলে দেওয়া, সেগুলো বিভিন্নভাবে পরিবেশকে দূষণ করার ক্ষেত্রে কিন্তু মারাত্মক। প্লাস্টিক এমন একটা বস্তু, এ কোনোদিন পচে না। সুতরাং সেই প্লাস্টিক ব্যাপারে কিন্তু আমরা সচেতন করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং সেটা তুমি ফেস করতে পারো কারণ পরিবেশ রক্ষার্থে। ঠিক আছে, আচ্ছা এরপরে কে বলতে পারবে গ্রিন হাউস গ্যাস, গ্রিন হাউস ভালো না খারাপ? গ্রিন হাউস খারাপ। কে কে গ্রিন হাউস খারাপ বলছো হাত তোলো। 1, আর কেউ 2, একেবারে খারাপ না, মোটামুটি খারাপ। আচ্ছা গ্রিন হাউসটা বলো, গ্রিন হাউসটা কি? আমি এ নিয়ে অনেকবার কথা বলেছি, যদি কোনো স্টুডেন্টের মধ্যে থেকে আসে ভালো হবে, বলো। কথা বলবা। শীত প্রধান দেশে প্রধানত বরফ পড়ে, সে বরফের পড়ার সময় গাছপালার বেঁচে থাকার জন্য আদর্শ পরিবেশ থাকে না। তো সেই কারণে কাঁচের ঘরের মধ্যে সবজি বা গাছপালা চাষ করা হয় ফলানোর জন্য, যাতে সবজি বা ফল বা এই সমস্ত কিছু মানুষজন পেতে পারে সহজে। তো সেই কারণে যেটা নির্দিষ্ট কাঁচের ঘরের উপযুক্ত তাপমাত্রা বজায় রেখে যে চাষটা করা, ওটাকে গ্রিন হাউস বলা হয়। তো এক্ষেত্রে একটা ভালো, কিন্তু যখন পৃথিবীতে যখন আমাদের গ্রিন হাউসের মতো মানে বিভিন্ন গ্যাসের প্রভাবে যখন পৃথিবীটা গ্রিন হাউসে পরিণত হয় বা সেরকম মতো কার্যকলাপ করে, তখন কিন্তু আমাদের শুধু মানে মানুষ না, ওটা পৃথিবীর পক্ষেই খারাপ হয়। শোনো, তোমাদের মূল বিষয়টা মাথায় রাখলে তুমি তোমার অ্যাকর্ডিং টু সিস্টেম দিতে পারবে উত্তর। সেটা হচ্ছে গ্রিন হাউস গ্রিনকে রক্ষা করার জন্য, গ্রিন হাউস কিন্তু ক্ষতি করার জন্য নয়। আমরা গ্রিন হাউসটা করি শীত প্রধান অঞ্চলে, যেখানে কাচের ঘর করা হয়, যার মধ্যে আলো যেতে পারে কিন্তু উৎপন্ন তাপ বেরোতে পারে না। সেই জন্য গ্রিন হাউস আমাদের রক্ষা করার জন্য মহৎ জিনিস। কিন্তু ওই গ্রিন হাউসের মতো করে পৃথিবীর উপরেও একটা গ্যাসগুলো সঞ্চিত হয়ে গ্রিন হাউস তৈরি হচ্ছে, এটাকে বলি গ্রিন হাউস ইফেক্ট। এইটা হচ্ছে ক্ষতিকর। আচ্ছা গ্রিন হাউসের মধ্যে সবচেয়ে খতরনাক গ্যাস কোনটা, কে বলতে পারবে? বলো, জোরসে বলো। কার্বন ডাইঅক্সাইড। আচ্ছা সিএফসি পুরো নাম কে বলবে? ক্লোরোফ্লুরোকার্বন। আচ্ছা ডিডিটি পুরো নাম কে বলবে? ডাই। ভেরি গুড। ওরে বাবা, আমার থেকে বেশি বুঝে গেছে তো। আচ্ছা বলো তো দেখি সিএফসি কোথা থেকে বের হয়? ফ্রিজ থেকে। হ্যাঁ, এই ফ্রিজে আমরা সাধারণত তরল অ্যামোনিয়া ফ্রেন ব্যবহার করে, যেগুলো থেকে সিএফসি। আচ্ছা ওজোন স্তর কোথায় থাকে? স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে থাকে। স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে। আচ্ছা বলো তো দেখি এই যে বিভিন্ন রকমের প্রাকৃতিক নৈসর্গিক কারণগুলি, ঝড় বৃষ্টি, এগুলো সব কোন স্তরে হয়? ট্রপোস্ফিয়ারে হয়। ভেরি গুড। আচ্ছা এই যে রেডিও ওয়েভগুলো কোথা থেকে বিচ্ছুত হয়ে আসে? আচ্ছা দূষণ সংক্রান্ত ব্যাপারে ধরো আমরা বিভিন্ন উদ্ভিদের কাছ থেকে প্রোটিন পাই। আচ্ছা সৌরশক্তি সম্বন্ধে এবং সাধারণ শক্তি সম্বন্ধে কিন্তু কোশ্চেন থাকতে পারে। আচ্ছা তামাজ বলো, তুমি কয়েকটা অপরিচালিত শক্তির কথা বলো। স্যার জোয়ার ভাটা শক্তি, ভূতাপ শক্তি। আর কেউ কিছু বলবে? সৌরশক্তি। সৌরশক্তি। আর কেউ? বায়ু শক্তি। তারপরে গোবর গ্যাস থেকে প্রাপ্ত শক্তি। আচ্ছা বেশ, বেশ। এই যে শক্তি সাধারণত কতভাবে কন্টিনিউ করে সেটা জানা দরকার। আমরা যে শক্তিগুলো চিরাচরিত পদ্ধতিতে ব্যবহার করি, এটাকে বলা হয় জীবাশ্ম জ্বালানি। এই জীবাশ্ম জ্বালানিগুলো সাধারণত কয়লা থেকে শুরু করে, পেট্রোলিয়াম থেকে শুরু করে, এগুলো জীবাশ্ম জ্বালানির মধ্যে পড়ে। আচ্ছা যেমন একটা শক্তির বলতো চিরাচরিত আমাদের এসেই যাচ্ছে, কিন্তু সেই শক্তি আর ফিরে যায় না, কি? সৌরশক্তি। কিন্তু আমরা জানি যে বনজ সম্পদ বা জল, এই সৌর শক্তিগুলো